আমি থাকতে এই অফিসের কেউই তোর শরীরে ফুলের টোকাও দিতে পারবে না। এটা যদি মনি আপু বলতো তাহলে বিশ্বাস করতাম। তুই আমাকে বিশ্বাস করিস না? না, করি না। শোন, ওই লোকটার সাথে বেশি ঝামেলা করিস না। উনি ম্যাডামের বয়ফ্রেন্ড। ওনার যদি কিছু করস, ম্যাডাম তোকে মেরে ফেলবে। আর তুই তো জানিস ম্যাডাম যেই দিকে আমি সেদিকে। মনে হয় না এই অফিসে বেশি দিন টিকতে পারবো। পারবি পারবি, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। সেটা আপনি ঠিক বলেছেন। একটা প্রশ্ন করি, কর। ম্যাডামকে আপনি কিরকম চোখে দেখেন? আমার কাছে ম্যাডামকে খুব ভালো লাগে। উনি আমার সকল সমস্যা বোঝে। আমি তো নিয়ম করেই ফেলেছি, ম্যাডামের বিয়ের পর আমি বিবাহ করব। আর মনে হয় শীঘ্রই বিয়ে করে ফেলবে ওনাকে। ও ভালো, আপনি কাকে বিয়ে করবেন? আপনাকে তো কেউ পছন্দ করবে না, বললাম মুখে হাসি টেনে। আমাকে বিয়ে করবে না এরকম মানুষের অভাব। অভাব যদি আমাকে বলেন তাহলে আমি রাজি হব না। তুই রাজি না হলে তোর কিডন্যাপ করে বিয়ে করব। কত শখ! শখেই তো, আল্লাহ আল্লাহ কর যাতে কেউ আমাকে পছন্দ করে। পছন্দ করলে তুই বেঁচে যাবি, না হলে তোর খবর আছে। সেটা দেখা যাবে। আমি যাই। ওকে। আমি আর কিছুক্ষণ অফিসে থেকে রুমে চলে আসলাম। পরদিন রাহাত আসলো। সেই গিয়ে তার কোম্পানিতে ইন্টারভিউ দিল। ইন্টারভিউ দিয়ে সে বলল খুব ভালো হয়েছে। রাহাত বলল, দোস্ত, আমি মনে হয় চাকরিটা পেয়ে গেছি। এখন বাড়ি চলে যাই। কোম্পানি থেকে মনে হয় 2-1 দিনের ভিতরে কল আসবে, তখন একেবারে ঢাকা চলে আসব। তোর এখানে থাকার ব্যবস্থা আছে না? আছে, আজকে থাইকা যা। থাকলে দেরি হয়ে যাবে, আমি গেলাম। ওকে, ফোন দিস। আচ্ছা। রাহাত আসলে ভালোই হবে, দুজনে একসাথে মজা করতে পারবো। 3 দিন পর রাহাত আসলো, এসে কোম্পানিতে জয়েন করলো। এভাবে 1 মাস চলে যায়। প্রথম মাসে বেতন দিল 30,000 টাকা। আমি ভাবলাম মোটামুটি ভালোই, খারাপ না। আমি বেতন পেয়ে মাকে ফোন দিলাম, কেমন আছেন? ভালো। বেতন পেয়েছি। কত? 30,000 টাকা। আমার এখানে খরচ গিয়েছে 10,000 টাকা, বাকি টাকা পাঠাইতেছি। পাঠা, তোর জন্য মেয়ে দেখছি। দেখছো? কিন্তু মা, আমার হাতে তো এখন টাকা পয়সা নেই। তুই কোনো চিন্তা করিস না। এখন বল, তুই কবে আসতে পারবি? তুমি যেদিন বলবে। আগামী সপ্তাহে আসতে পারবি? আসতে পারবো, শুধু শুক্রবার ছুটি। তোর সাথে তোর রাহাত থাকে, তাকে নিয়ে একবারে আসিস। আচ্ছা। তুই তো জানিস আমি বাড়িতে একা, সাথে যদি বৌমা থাকে তাহলে আমার কোনো টেনশন থাকবে না। মা, তোমার যেটা ভালো মনে হয় করো। আচ্ছা, আমি পরশু তোদের বাড়িতে যাব, পরে তুই আসলে কথা ফাইনাল করব। আচ্ছা। তো রাইখা দে। আমি ফোন কেটে দিলাম। রাহাত বলল রাহাত এখন আমার সাথে থাকে। আমি যে রুমে থাকি সে রুমে দুজন থাকতে পারবে। রাহাত আলাদা তোষক বিছিয়ে থাকে, আমার কোনো সমস্যা নেই। রাহাত বলল, কে ফোন করেছে? মা ফোন করেছে, আমার বিয়ের জন্য মেয়ে দেখছে। আগামী সপ্তাহে বাড়ি যাচ্ছি, তোর যেতে হবে। ওকে, যাব। সিগারেট খাবি? দূর হালা, তুই জানিস না আমি এসব খাই না। আরে বন্ধু, একটা টান দিয়ে দেখ কেমন লাগে। বিয়ের পর তো আর খেতে পারবি না। আমি এখনো খাবো না, পরেও খাবো না। আরে খেয়ে দেখ, টেনশন থেকে সবসময় মুক্ত থাকবি। এই বলে রাহাত সিগারেট ধরাতে যাবে। আমি বললাম বাহিরে যা, গন্ধ সহ্য করতে পারি না। যাচ্ছি। আমি কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে অফিসে গেলাম। মনিয়াপুর সাথে পরে আর কোনো কথা হয়নি, সারার সাথে খুবই অল্প। আস্তে আস্তে কোম্পানিতে অভ্যস্ত হয়ে গেলাম। এখন সবার কাছে আমি পরিচিত, ভাবতে অবাক লাগছে। আর কিছুদিন পরে বিয়ে। আল্লাহ আল্লাহ করে যাতে ভালো মেয়ে কপালে জোটে। আজকে অফিসে বেশি কাজ ছিল না, রুমে চলে আসলাম। মেসের খাবার আর ভালো লাগে না, পেটের খিদায় শুধু খাই, টাকাও নাই যে ভালো মন্দ খাবো। রাহাতেরও আমার মতো মাসে 30,000 টাকা বেতন, তার একটা লোকাল কোম্পানি, 10 বছর মেয়েদের চাকরি। রাহাতের ফ্যামিলির সবাই আছে। রাহাত আর সবুজ আমার ছোটবেলার বন্ধু। ছোটবেলা থেকে আমরা একসাথে এসএসসি দিয়েছিলাম। পরে আমি কারিগরি লাইনে চলে আসি। সবুজের এখনো কোনো চাকরির ব্যবস্থা হয়নি, ওর বাবার একটা ব্যবসা আছে, ওইখানে সে এখন সময় দেয়। ওর যদি এদিকে কোনো চাকরি হয় তাহলে 3 জন একসাথে অন্য আরেকটি ফ্ল্যাট নিয়ে থাকবো। সবুজের এখনো কোনো আপডেট পাইনি। আমি দুপুরে খাবার খেয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে বিকালে খেলতে বেরোলাম। রাহাত এখনো রুমে আসেনি।
বাসার পাশে একটা মাঠ আছে, ওইখানে ক্রিকেট খেলি। এই 1 মাসে তাদের সাথে ভালোই পরিচয় হলাম। ছোটবেলা থেকে আমাদের 3 জনের খেলার প্রতি একটু বেশি ঝোঁক ছিল। বিকালে খেলাধুলা করে বাসায় চলে আসছি, দেখি অনেক মানুষ নামাজ যাচ্ছে। এখানে আসার পর নামাজ কি জিনিস ভুলে গিয়েছিলাম। বাড়িতে থাকতে মার বকাঝোকার কারণে নামাজ পড়তাম, এখানে এসে যেন সেটা ভুলে গিয়েছিলাম। কেন জানি মনে হলো নামাজ পড়া উচিত। নামাজ পড়ে রুমে আসলাম। কোম্পানি থেকে নতুন একটা ল্যাপটপ দিয়েছে, ল্যাপটপটা নিয়ে বসলাম। রাহাত রুমে আসলো। আমি বললাম, আজকে এত দেরি করলি কেন? কোম্পানিতে আজকে বেশি কাজের চাপ গিয়েছে। তোদের বস কি মেয়ে নাকি? না দোস্ত, চল না আগামীকাল ভালো মন্দ খাই। মেসের খাবার খেতে খেতে তেতো হয়ে যাচ্ছি। কি খাবি? গ্রিন আর নান। খারাপ না, ওকে আগামীকাল। তাদের কোম্পানির একটা মেয়ে বাইর কইরা দিছে না, কিছুদিন জমিয়ে প্রেম করি। তুই কি নিজের পায়ে নিজে কোরাল মারতে চাস? কি দরকার আছে? কিছুদিন পর বাড়ি থেকে বিয়ের জন্য বলবে, তখন 10টা দেখে একটা পছন্দ করবি, সেটা ভালো না? জানি জানি, দেনা একটা বার কইরা। তুই অন্তত আমারে বলিস না। আমাদের কোম্পানির যে অদ্ভুত নিয়ম সেটা শুনলে তোর মাথায় চক্কর দিবে। কি নিয়ম? আমি রাহাতকে অফিসের অদ্ভুত নিয়মের কথা বললাম। রাহাত শুনে বলল, এমন আজাইরা ফালতু নিয়ম কে বানাইছে রে? আমার বাপ জন্মে এমন নিয়মের কথা শুনি নাই। কে রে তোদের বসটা? তার বাড়ি কোথায়? আমি এতদিন রাহাতকে মনিয়াপুর সম্পর্কে কিছুই বলি নাই। কে বানাইছে শুনে তো তুই লাভ দিয়ে উঠবি। লাভ দেওয়ার জন্য প্রস্তুত হ। বল বল দেখি, কোন হালা এটা? মুফাজ্জল আঙ্কেলের মেয়েকে চিনিস? কোন মুফাজ্জল? তুই কোন মুফাজ্জলকে চিনিস? দেখি রাহাত ভাবনায় ডুবে গেল। কিছুক্ষণ পর রাহাত শোয়া থেকে বসে পড়ল, বলল, তুই আমাদের প্রতিবেশী মুফাজ্জল আঙ্কেলের মেয়ে সুমাইয়া আক্তার মনির কথা বলতেছস? হোয়াট দা? মনি আপু তোর বস? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এতদিন বলস নাই কেন? সারপ্রাইজ। সারপ্রাইজ? এই কাহিনীর তোদের সাথে এরকম করছে, এতে আমি একটু অবাক হইনি। কারণ এত এমনই ছোটবেলা কি জ্বালাইছে। তোরে বলছিলাম না আমার চশমা পরার পিছনে একটা ইতিহাস আছে। এটা মনিয়াপুর কারণে হয়েছে। কিরে কি হয়েছে? আজকে না, আরেকদিন। মনি আপুর সাথে কি চলে নাকি? তোর কি মাথা ঠিক আছে? কোথায় মনিয়াপু আর আমি কোথায়? শালা, কিছুদিন পর তো আমি বিয়ে করতেছি। বুঝেছি, তোর দ্বারা কিছু হবে না, আমারই কিছু একটা করতে হবে। তুই কি করবি? দেখিস। তোরে আমি একটা মেয়ের সন্ধান দিতে পারি। তুই যদি পটাতে পারিস তাহলে তুই লাকি, আর যদি না পারস তাহলে তোর খবর আছে। কি রে এটা? মনিয়াপুর সেক্রেটারি সারা খুব পাকনা, আর মনিয়াপুর বডিগার্ডও। আর যেহেতু বডিগার্ড তাহলে মারামারিতে ওস্তাদ। অসুবিধা নেই, এমন মেয়েই তো আমার দরকার। দেখ, তুই জেনে বুঝে আগুনে লাভ দিছস, তোর কপালে শনি আছে। অসুবিধা নেই, তুই শুধু মেয়েটাকে দেখাইস। আচ্ছা। আমি কতক্ষণ মোবাইল টিপে খাওয়া দাওয়া করলাম, দেখি মা ফোন দিয়েছে। তোর জন্য মেয়েটা দেখছি। মেয়েটাকে না আমার অনেক ভালো লাগছে। তুই কবে আসবি? শুক্রবার আসতেছি। আয়। রাখি। আর কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে অফিসে গিয়ে কাজে মনোযোগ দিলাম। দুপুর পর্যন্ত এক নাগারে বইসা রইলাম। দুপুরে এসে এক সিকিউরিটি এসে খবর দিল আমাকে কে জানি ডাকছে। আমি গেটের বাইরে গিয়ে দেখি রাহাতের মুখ দেখে বুঝলাম কিছু একটা হয়েছে। সেজন্য সে ফোন না দিয়ে ডাইরেক্ট এখানে চলে আসছে। রাহাত বলল, তোর মার শরীরটা ভালো না, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কি বলিস? আমি গতকালকে মার সাথে কথা বললাম, তখন তোমার শরীর খারাপের কথা বলেনি। আমাকে এখন ফোন দিয়ে বলল তোর মার শরীর ভালো না, এখনই রেডি হ, বাড়ি যেতে হবে। তুই দাঁড়া, আমি ছুটি নিয়ে আসতেছি। তাড়াতাড়ি যা। আমি ভাবতে লাগলাম কি হলো মার, গত রাইতে তো মার সাথে কথা বললাম, মা আমাকে তেমন কিছুই বলেনি। রাহাতের মুখ দেখে বুঝলাম নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। তাহলে কি? এমন কথা মনে হওয়ার সাথে সাথে আমার ভিতরে একটা চিপ দিল। ভাবলাম এটা হতে পারে না। আমি সোজা মনিয়াপুর অফিসের সামনে গেলাম, দেখে সারা নেই। মনিয়াপুর দরজা টোকা দিলাম। মনিয়াপু বলল, ভিতরে আয়। আমি ভিতরে ঢুকলাম। আমি বললাম, ম্যাডাম আমার ছুটি লাগবে, আমার মার শরীর ভালো না। আমি জানি, যা তাড়াতাড়ি বাড়ি যা। আর এই নে পার্সোনাল নাম্বার, কোনো সমস্যা হলে ফোন দিস। ম্যাডাম আমার মার কি হয়েছে আপনি জানেন? তেমন কিছু না, তুই বাড়ি যা। আচ্ছা ম্যাডাম।
আমি আর রাহাত বাসায় এসে রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে রাহাতকে এত করে বলতে বললাম মার কি হয়েছে। সে বলছিল বাড়িতে গেলেই দেখতে পারবো। 1 ঘন্টা জার্নি করে নরসিংদী আসলাম। বিকালের আগেই বাড়িতে পৌঁছে গেলাম। বাড়ির সামনে এসে দেখি অনেক মানুষের ভিড়। আমার ভিতরে একটা চেপ দিল। আমি বাড়িতে ঢুকে দেখলাম একটা লাশের খাটিয়া। রাহাত গিয়ে লাশের মুখ দেখালো। আমি দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি এক চিৎকার দিয়ে মার লাশের উপরে লুটিয়ে পড়লাম আর শিশুর মতো কাঁদতে লাগলাম। মারা লাশের উপরে পড়ে চোখ দিয়ে অজরে পানি পড়তে লাগলো। রাহাত এসে আমাকে ধরলো। আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। আমার মার কি দোষ ছিল? আল্লাহ, তুমি কেন আমার মাকে উঠিয়ে নিয়ে গেলে? রাহাত আমাকে ধরে বাইরে নিয়ে আসলো। আমি রাহাতের কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলাম। নিজের ভাব প্রকাশের একমাত্র মাধ্যম ছিল জোরে জোরে চিৎকার করতে থাকা। গত রাতে তো মার সাথে কথা বললাম, মার তো কোনো অসুখ ছিল না। আল্লাহ, তুমি কেন আমাকে নিয়ে গেলা? রাহাত আমাকে বোঝাতে লাগলো। আমার সেসব কথায় কোনো ফায়দা হচ্ছে না। আমার মাথায় ঘুরপাক করছে। মার সাথে আর কোনো দিন কথা বলতে পারবো না। মাকে আর দেখতে পারবো না। মার প্রত্যেকটা কথা মনে হচ্ছে আর চোখ দিয়ে পানি পড়ছে। সব আমার দোষ। কেন যে মাকে ছেড়ে চলে গেলাম? আজ যদি মার পাশে থাকতে পারতাম হয়তো এমন হতো না। মৃত্যুর সময় মার পাশে থাকতে পারতাম। মার শেষ কথাগুলো শুনতে পারতাম। হে আল্লাহ, হে আল্লাহ, কেন তুমি আমার মাকে তুলে নিয়ে গেলা? কেন তুমি আমাকে এতিম বানাই দিলা? কতক্ষণ কাঁদলাম জানি না। মাকে গোসল দিল, রাতে জানাজার টাইম দিল। ছোটবেলায় মাদ্রাসায় পড়ার কারণে আরবি পড়তে পারতাম। নিজেই মার জানাজা পড়লাম, নিজের হাতে মার কবর দিলাম। আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে আছে আর শুনতে পারবো না আমার মিষ্টি মধুর বকাগুলো। আমি রাতে ঘুমাতে পারলাম না। শেষ রাতে ঘুমিয়ে গেলাম। রাহাতে সে ডেকে ওঠালো। এখন কেন জানি মার মধুর ডাকগুলো শুনতে ইচ্ছে হচ্ছে। সেই ভেবেই আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাহাত আমাকে সান্ত্বনা দিতে লাগলো। দেখ, মানুষের মৃত্যু হবেই, আজ না হোক কাল। তোর মার হায়াত নেই, সেজন্য আল্লাহ নিয়ে গেছে। রাহাত আমাকে খাবার এনে দিল। আমি অল্প খাবার খেলাম। মনি আপু আসছে। ভিতরে আসতে বল। দেখি মনি আপু আসছে, সাথে সারাও। মনি আপু এসে বলল, দেখ, মানুষের মরতেই হবে, এমন আছে আল্লাহ আমাকেও আজকে তুলে নিয়ে যেতে পারেন। তোর মার আর হায়াত নেই, আর মার জন্য না কেঁদে দোয়া কর, আল্লাহ যেন তোর মাকে জান্নাতবাসী করে। কাঁদিস না। কেঁদে যদি তোর মাকে ফিরিয়ে আনা যেত তাহলে তোর মাকে কেঁদে ফিরিয়ে আনতাম। আমি আর সারা কিছুদিন এখানে থাকবো। তোর মাকে যারা গোসল করিয়েছে, কবর করছে, তাদের দাওয়াত দিয়ে খাওয়াইয়া দিয়ে তারপর আমরা যাব। না আপু, আপনার কষ্ট করতে হবে না, আমরাই ব্যবস্থা করব। রাফিদের অবস্থা ভালো না, আপনারা পারবেন না, আর এমন কেউ নাই আপনাদের ব্যবস্থা করে দেবে, তাই আমরাই করে দেব। না আপু, আপনি শুধু শুধু কষ্ট করবেন কেন? আমরাই ব্যবস্থা করব। না, তোরা পারবি না। কে তাদের রান্না করে দিবে? কবে তাদের বলবি? সেটা অবশ্য মনি আপু ঠিকই বলেছে, কারণ আমার আব্বা ছিল আমার দাদার একমাত্র ছেলে, যার কারণে আমার চাচা চাচি ফুফু কিছুই নেই। আমাদের বংশের আমি লাস্ট। আমি বললাম 2 দিন পর। আচ্ছা, আমরা 2 দিন বাড়িতে থাকবো। শুধু শুধু কষ্ট করবেন আপনারা? তোমার নাম যেন কি? জি, আমার নাম রাহাত। রাহাত, তুমি রাফিদকে একটু সঙ্গ দাও। জি আপু। তাহলে এখন আমরা যাই। দুপুরে আর রাতে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবি। জি না আপু। চুপ কর, যেটা বলছি সেটাই। এ বলে মনি আপু চলে গেল। রাহাত বলল, ভালোই হলো, ঝামেলা থেকে বাঁচিয়ে দিল। তুই বস, আমি আসছি। ওকে। রাহাত চলে গেল। আমি মার আলমারি থেকে মার ব্যাগটা বের করলাম। মার ব্যাগ থেকে একটা কাগজ পেলাম। কাগজে লেখা ছিল, রাফিদ বাবা, আমার কেন জানি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। তোকে বলিনি, কারণ তুই শুধু শুধু টেনশন করবি। কখন মারা যাব বলতে পারি না তো। হয়তো তুই পাশে থাকতেও পারোস, নাও থাকতে পারোস। সেজন্যই বলতেছি, আমার পছন্দ করা মেয়েকে তোর পছন্দ হলে বিয়ে করিস, আর সব সময় নামাজ পড়বি, তোর বাবার জন্য দোয়া করিস, মারা গেলে আমার জন্য দোয়া করিস, আর বংশের মর্যাদা ধরে রাখিস। আমার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, ওই টাকাগুলো খরচ করিস, আর তোর আব্বার কবরের পাশে আমাকে কবর দিস। তোকে অনেক বকাঝকা করেছি, মাফ করে দিস।
যদি এই চিঠিটা পড়ে থাকিস তাহলে আমি অলরেডি মারা গেছি। কেন জানি মনে হচ্ছে বেশি দিন বাঁচব না। আমার চোখ দিয়ে টপটপে পানি পড়ছে। আমাকে কেন বললো না মার মনের কথা? আব্বার কবরের পাশে মার কবর দিয়েছি। মার পছন্দ করা মেয়েকে এখন বিয়ে করা সম্ভব নয়, কারণ এখন আমাকে চলে যেতে হবে ঢাকায়। আর বিয়ে করে তাকে ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব নয়। মা থাকতো তাহলে মার সাথে বাড়িতে থাকতে পারতো, এখন আর সেটাও সম্ভব নয়। এ বাড়ি এখন খালি পড়ে থাকবে। ভাবতে বুক ফেটে চিৎকার আসছে। মাকে ছাড়া কি করে থাকবো? এই পৃথিবীতে আমার এখন আপন বলতে কেউ নেই। দুপুরে মনিয়াপু আসলো খাবার নিয়ে। মনিয়াপু আমাকে দেখে বলল, তোর কষ্ট আমি বুঝি, এভাবে কাঁদলে কি তোর মা ফিরে আসবে? এই নে, খাবার খেয়ে নে, দেখবি ভালো লাগবে। হুম, এখন আমার সামনে খা। ওকে। আমি অল্প খাবার খেলাম। মনিয়াপু বলল, বুঝতে পারছি তোর মনটা অনেক খারাপ, তাহলে বিকেলে চল নদীর পাড়ে হাঁটতে যাব। হুম। বিকালে আমি আর মনিয়াপু, সারা রাহাত গেলাম নদীর পাড়ে। শুনলাম সবুজ বিদেশে চলে গেছে। মনিয়াপু গিয়ে নদীর পাড়ে বসলো। সারা নদী দেখে খুশিতে শেষ, পানিতে নামতে চলে গেল। মনিয়াপু ইশারা দিয়ে বলল তার পাশে বসতে। আমি গিয়ে তার পাশে বসলাম। মনিয়াপু বলল, তোর মনে আছে এই নদীতে কত গোসল করেছিলাম? হুম। মনে আছে একবার তুই যে আমাকে টান দিয়ে পানির গভীর জলে ফেলে দিয়েছিলি? আমি যে কি ভয় পেয়েছিলাম! ভয়ের কারণে আমার 3 দিন একটানা জ্বর ছিল। হুম। দেখি সারা পিচ্ছিল খেয়ে পানিতে পড়ে গিয়ে অর্ধেক শরীর ভিজে ফেলছে। মনিয়াপু বলল, রাহাত, ওঠাও তো সারাকে। রাহাত গিয়ে হাত বাড়ালো, কিন্তু সারা নিজের চেষ্টায় উঠতে গিয়ে আবার পিছিল খেয়ে পড়ে গেল। মনিয়াপু হাসতে লাগলো। পরে বাধ্য হয়ে সারা রাহাতের হাত ধরলো। রাহাত টান দিয়ে সারাকে উঠালো। রাহাত নিজের শরীরের শার্ট খুলে সারাকে দিল পরার জন্য। সারা নিতে নারাজ। মনিয়াপু হাসতে হাসতে বলল, সারা নে, তোর শরীর ভিজে গেছে। সারা বাধ্য হয়ে রাহাতের শার্ট নিল, নিয়ে নিজের গায়ে দিল। আমি বললাম, চলেন উঠি, আজান দিয়ে দিবে। আমার জন্য দোয়া করিস, কবে জানি আমিও মারা যাই। আপনার বয়ফ্রেন্ডকে গিয়ে বলেন, আমাকে বলেন কেন? আমি মানুষ হিসাবে সবার জন্যই দোয়া করি। আমার জন্য একটু স্পেশালভাবে দোয়া করিস। হুম। আমি মসজিদে এসে নামাজ পড়ে বাসায় আসলাম। 2 দিন চলে গেল। মনিয়াপু আর সারা রান্না করে আমাদের বাড়িতে নিয়ে আসলো। যারা যারা গোসল করিয়েছে, কবর করেছিল, তাদের সবাইকে দাওয়াত দেওয়া হলো। নানির বাড়ি থেকে মানুষ আসলেও নানা নানি আরও আগে মারা গিয়েছে। আশেপাশের আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হলো। সবাইকে খাওয়ানো হলে মসজিদের ইমামকে এনে দোয়া পড়ালাম। বিকালের দিকে মনিয়াপুরা আসছে বিদায় নিতে। মনিয়াপু বলল, রাফিদ, তাহলে আমরা যাই, তুই কবে জয়েন নিবি? মনিয়াপু খুব উপকার করলো আমার। আসলে এত মানুষের খাবার রান্না করাটা সহজ বিষয় না। মনিয়াপুকে বললাম, ধন্যবাদ আপু, এত বড় একটা উপকার করার জন্য। ধন্যবাদের কি আছে, এটা তো প্রতিবেশীর হক। তারপরেও ধন্যবাদ। সারা বলল, রাহাত, আপনার শার্টটা ধোয়ার পর না ডিসকালার হয়ে গেছে, আপনাকে একটা নতুন শার্ট কিনে দেব। না, কিনে দেওয়া লাগবে না, ডিসকালার শার্টটাই দেন, ওটাই আমি চালিয়ে নেব। না, আপনি আমার উপকার করেছেন, আপনাকে আমি ঠকাতে পারি না। আমি নতুন শার্ট কিনে আপনাকে দিয়ে দেব। সারা যেহেতু চাচ্ছে, না করিস কেন? সেটাই, এখন বল কবে জয়েন দিবি? কিছু ঝামেলা আছে, ওইগুলো শেষ করে 3 দিনের ভিতরে জয়েন দিচ্ছি। আচ্ছা সারা, চল। মনিয়াপু আর সারা চলে গেল। রাহাত বলল, আমি খুব ভোরে চলে যাব, গিয়ে অফিস ধরতে হবে। ওকে। আমি বাসায় চলে আসলাম। সবাই চলে গেল। এই পুরো বাড়িতে আমি এখন একা। আপনারা বুঝতেই পারছেন আমার মনের অবস্থা। মনটা খুব খারাপ। মার প্রত্যেকটা কথা মনে হচ্ছে আর চোখ দিয়ে পানি পড়ছে। আমি আমাদের ক্ষেতটুকু ডগি দিয়ে দিলাম, কারণ আমি চলে গেলে ক্ষেত দেখার কেউ নেই। ডগি মানে হলো 2 অথবা 1 বছরের একটা চুক্তি অথবা কন্ট্রাক্ট বলা হয়। কিছু টাকার বিনিময়ে আমি আমাদের ক্ষেতটুকু তাকে দিয়ে দিলাম, মানে 2 বছরের জন্য ক্ষেতটা তার। আমি পরদিন বাড়িটা পরিষ্কার করে বিছানা উল্টিয়ে সবকিছু কাপড় দিয়ে ঢেকে দিলাম। বাড়িতে তালা দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় মার কবরের পাশে গিয়ে অনেকক্ষণ কবর জিয়ারত করলাম। ঢাকায় আসতে আসতে রাত হলো। ঠিক করলাম পরদিন অফিসে যাব।
আমার নিয়ত হলো 2 থেকে 3 বছর মন দিয়ে কাজ করে কিছু টাকা ইনকাম করে একেবারে বাড়িতে চলে যাব। বাড়ির পাশে বাজারে একটা দোকান নিয়ে ব্যবসা করব, নিজের পছন্দ মতো একটা বিয়ে করে মা বাবার কবরের পাশে সারাটা জীবন পার করে দিব। আমি পরদিন অফিসে গেলাম, মনিয়াপুর সাথে দেখা করতে হবে, কারণ আমার ওভারটাইম কাজ করার দরকার। অফিসে গিয়ে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পর সারা আসলো, বলল, এই নে, এই শার্টটা তোর বন্ধু রাহাতকে দিস। ওকে। তোর বন্ধু রাহাত কি করে রে? কেন? এমনি। তার অজান্তে আমি কাউকে তার পরিচয় দিতে পারবো না। ওকে। মনিয়াপু অফিসে আছে, আমি তার সাথে দেখা করতে পারবো। আছে, কিন্তু তিনি এখন দেখা করার অবস্থায় নেই। কেন? এখন তিনি তার বয়ফ্রেন্ডের সাথে একান্তে কথা বলছে, সেজন্য। ও, ওনার বয়ফ্রেন্ডের সাথে কথা শেষ হলেই আমাকে কথা বলার ব্যবস্থা করে দেন। দিতে পারি একটা শর্তে। কি শর্ত? তোর বন্ধু রাহাতের নাম্বার লাগবে। আমি ভাবলাম সারা নিজেই দেখি রাহাতকে পছন্দ করে, আমি আর রাহাতকে সারাকে কি দেখাবো, কিন্তু আমার মন চাচ্ছে সারার মারামারি দেখতে। বাস্তবে কোনোদিন মেয়েদের মারামারি দেখিনি, রাহাতকে দিয়ে ফাঁসাতে হবে। আমি বললাম, যদি আমাকে মনিয়াপুর সাথে কথা বলার সুযোগ দেন তাহলে আমি দিব। ওকে, আমি ফোন দিলে চলে আসিস। ওকে। সারা চলে গেল। 2-1টা কাজ আসলো, কাজগুলো করলাম। কিছুক্ষণ পর সারা কল দিয়ে বলল মনিয়াপুর অফিসে যেতে। আমি মনিয়াপুর অফিসে গেলাম, গিয়ে দেখি মনিয়াপু আর সারা বসে আছে। আমি বললাম, বসতে পারি? বস। ধন্যবাদ। কি বলবি বল। ম্যাডাম, ওভারটাইম কাজ করার কোনো ব্যবস্থা আছে? না, এই অফিসে ওভারটাইমের কোনো ব্যবস্থা নেই, কিন্তু আমাদের অন্যান্য শাখা আছে, ওইগুলোতে ওভারটাইমের ব্যবস্থা আছে। ও, দেখেন না ম্যাডাম, ওভারটাইমের কোনো ব্যবস্থা আছে কিনা। সারা, ম্যানেজারকে ফোন দিয়ে জিজ্ঞেস করো তো ওভারটাইম হবে কি না। ওভারটাইম থাকলেও তো রাফিদকে দেয়া যাবে না। আমাদের অফিসে যারা পুরনো তারা কানাঘুষা করবে। ঠিক, রাফিদ ওভারটাইম নেই। চট্টগ্রাম শাখায় অনেক ওভারটাইম আছে, ওখানে এখন লোক নেওয়া হচ্ছে, তুই চাইলে সেখানে ট্রান্সফার করে দিতে পারি। রাফিদ ওভারটাইম দিয়ে কি করবে? ওর ওভারটাইমে তো বেশি টাকা পাবে না। তার তো কোনো বাড়িওয়ালা নেই। বাড়িওয়ালা হতে কতক্ষণ? আমার এই কথা শুনে মনিয়াপু আর সারা হাসতে লাগলো। মনিয়াপু বলল, আচ্ছা আচ্ছা, তোকে চট্টগ্রামে ট্রান্সফার করে দিচ্ছি, তুই রাজি? আমি ভাবলাম আমার টাকার দরকার, এখন যেখানে বলবে সেখানে যাব। আমি বললাম, সেখানে কত টাকা পাবো? সেটা তোর কাজের উপর নির্ভর করবে। ওকে, আমি যাব। আমার রাজির কথা শুনে মনিয়াপু আর সারা অবাক, ভাবছিল হয়তো আমি মজা করছি। মনিয়াপু বলল, সারা, রাফিদকে ভালো একটা পোস্টে ঢুকিয়ে দে। আচ্ছা, দেখছি। দেখি সারা কাকে জানি কল দিয়ে কথা বলতে লাগলো। একটু পর বলল, ম্যাডাম, ভালো কোনো পোস্টে ঢোকানো যাবে না, কারণ সেগুলো অলরেডি বুক। আর কাজের দক্ষতা ছাড়া উনি কাউকে ভালো কোনো পোস্টে চাকরি দেবে না। বল, এটা আমার আদেশ। কি করে বলবো? এটা তো আপনারই আদেশ। আপনার আদেশ আপনি নিজেই অমান্য করবেন? মনিয়াপু আমার মুখের দিকে তাকালো, মুচকে হাসি দিয়ে বলল, তুই এখন সিদ্ধান্ত নে। ম্যাডাম, আমি কাজকে সব সময় বড় করে দেখি, যদি ভালো পরিমাণ বেনিফিট পাই তাহলে আমি যাব। আচ্ছা সারা, আমাদের চট্টগ্রাম যাওয়ার কোনো শিডিউল আছে? আছে, আগামীকাল। আমরা চট্টগ্রামে যাচ্ছি, তুই চাইলে আমাদের সাথে যেতে পারিস। ওকে, ধন্যবাদ, আমি আগামীকাল তৈরি হয়ে আসব। এই বলে আমি চলে আসলাম বাসায়। এসে রাহাতকে সব বললাম। রাহাত বলল, তোর যেটা ভালো মনে হয় কর, আমি যেখানে আছি সেখানেই থাকবো। এই নে তোর শার্ট, সারা দিয়েছে। দেখি মামা, আসল কথা জানিস, সারাকে আমার ভালো লাগছে। দেখ, আমি চট্টগ্রামে চলে যাচ্ছি। সারা কিন্তু অনেক জেদি, কোনো ঝামেলা হলে পরে সামলাতে পারবি কিনা দেখ। শুন, আমি তোকে একটা গল্প শোনাই। আমি তাকে মনিয়াপু যে আমাকে মারছিল সেটা বললাম। রাহাত বলল, তাহলে ভাই আমি নাই, তুই যদি কোনো একটা ব্যবস্থা করে দিতে পারতি তাহলে আমি কিছু করতাম। এখন তুই চলে যাচ্ছিস, আমি আর এগুলোর মধ্যে নেই। সেটাই। কিন্তু তোরে যে আমার ভালো লাগে। ওয়েট কর, আমি তোকে সুযোগ বের করে দেব। আমি তাদের কোম্পানির অন্য শাখায় যাচ্ছি, আমি তো আর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি না। ওকে, আমি তোর মুখের দিকে তাকিয়ে রইলাম। মামা চল না, আজ রেস্টুরেন্টে থেকে খেয়ে আসি। আচ্ছা চল।
আমি আর রাহাত ভালো একটা রেস্টুরেন্টে গেলাম। রাহাত সারার দেওয়া শার্টটা পরলো, সারার চয়েস আছে ভালো। রেস্টুরেন্টে গিয়ে আমরা কিছু পিক তুললাম, খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। পরদিন প্রয়োজনীয় সব কিছু নিয়ে সারার দেওয়া লোকেশনে গিয়ে হাজির হলাম। দেখি মনিয়াপু একটা যা ড্রেস পরেছে তাকাতে লজ্জা করছে। টাইট প্যান্ট, ম্যাচিং করা শার্ট, চোখে চশমা, সারারও একই ভাব। আমি সারার কাছে গিয়ে বললাম, আপনি যে পোশাক পরেছেন রাহাত সেটা কোনোভাবেই পছন্দ করবে না। সারা ভাব ধরে বলল, পছন্দ না করলে করুক, তাতে আমার কি। আমি সারাকে গত রাতে রাহাতের একটা পিক হোয়াটসঅ্যাপে দিলাম। সারা ছবিটা অনেকক্ষণ লাগিয়ে দেখলো, বলল, রাহাত শার্ট পছন্দ করছে। ইয়েস ইয়েস, এই প্রথম মনে হয় কেউ আমার পছন্দ করা জিনিস পছন্দ করেছে। আচ্ছা আমি রাহাতকে বলবো আপনি কেমন পোশাক পরেন এখানে। রাফিদ ভাইয়া, তুই না আমার ভাই লাগোস, আজকে শেষ, আর পড়বো না। ওকে। মনিয়াপু এসে বলল, রাফিদ, গাড়ি চালাতে পারিস? না। গাড়ি আমি চালাবো, ওঠেন। আমি মনিয়াপুর সাথে পিছনে বসলাম। সারা বলে গাড়ি চালানোর সময় যদি পাশে কোনো পুরুষ মানুষ থাকে তাহলে সে বলে গাড়ি চালাতে পারে না। যত সব ফালতু কথা। আমি গাড়িতে বসে বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও দেখতেছি। মনিয়াপু বলল, এটা বন্ধ কর না, ভালো লাগছে না। সারা, আর কতক্ষণ লাগবে? আর 1 ঘন্টা। আমি ঘুমোই। মনিয়াপু চোখের মধ্যে কাপড় দিয়ে ঘুমাতে লাগলো। কিছুক্ষণ পর আমার কাঁধে হেলে পড়লো। আমি সারাকে ইশারা দিয়ে বললাম, কি করব? সারা ওই ইশারা দিয়ে বোঝালো, থাক, এভাবে থাক। মনিয়াপুর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছে। আমার ভিতরে কেমন শিহরণ জাগছে। আমি রোবটের মতো বসে রইলাম। সারা আমার অবস্থা দেখে হাসছে। কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামে তাদের আরেক কোম্পানিতে চলে আসলাম। দেখি ম্যানেজারের আরেকটি সুন্দরী মেয়ে মনিয়াপুদের রিসিভ করছে। মেয়েটাকে আমি চিনেছি, আগে মনে হয় একবার দেখেছিলাম। ওনাদের ল্যাপটপে সমস্যা হয়েছিল, পরে আমি ঠিক করে দিয়েছিলাম। ম্যানেজার সাহেব মনিয়াপুদের নিয়ে মিটিংয়ে বসলো। অনেকক্ষণ মিটিং করলো। মিটিং শেষে আমার সাথে ম্যানেজারে পরিচয় করে দিল। মনিয়াপুরা চলে গেল। ম্যানেজার সাহেব বলল, তুমি যেহেতু এই পুরো কোম্পানির বসের স্পেশাল গেস্ট, তাই তোমাকে পার্মানেন্ট কাজ হলো এখানে তুমি বসে থাকবা, অফিসের অকমপ্লিট কাজগুলো করবা। এখানে তুমি 3 ঘন্টা সময় দিবে, আর বাকি 3 ঘন্টা হলো তোমার ওভারটাইম। ওভারটাইমে আমি কি কাজ করব? আসলে কি জানো, আমার মেয়েটা একটু পাগলামো টাইপের, মাঝে মাঝে কি জানি হয়, সব ভেঙে ফেলে। তাই আমি ঠিক করেছি তোমার ওভারটাইম হলো আমার মেয়েকে সময় দেওয়া। এই বলে কাকে জানি ফোন দিল, বলল আসতে। একটু পর দেখি মেয়েটা আসলো। মেয়েটাকে চিনতে পারছি, তার ল্যাপটপে আমি ঠিক করে দিয়েছিলাম। ম্যানেজার বলল, আমার মেয়ে আসতেছে, এই হলো আমার মেয়ে ইকা। ইকা, আজকে থেকে তোকে আরিফ দেখাশোনা করবে। কেন, আমি কি একা চলতে পারি না? আমাকে দেখাশোনা করার কি আছে? ইকা, তুই আমার এই পর্যন্ত 13 লক্ষ টাকার জিনিসপত্র ভেঙে ফেলছস শুধু রাগ করে। এখন বলস তোকে দেখাশোনা করার কি আছে? আজ থেকে রফিককে মেনে চলবি, যা এখান থেকে। ইকা চলে গেল। আমি বললাম, কিন্তু স্যার, যদি ম্যাডাম কিছু বলে? ওসব তুমি চিন্তা করো না, তোমাকে যেই কাজ দিলাম সেটা তুমি মন দিয়ে করো। ওকে স্যার, আমার বেতনটা যদি বলতেন। ওভার টাইমের জন্য 20,000 টাকা, আর অফিসে কাজের জন্য 30,000 টাকা, মোট 50,000 টাকা। অনেক ধন্যবাদ স্যার। আর কোম্পানিতে কোয়ার্টার আছে, সেখানে তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। দয়া করে আমার মেয়েকে একটু দেখে রেখো। স্যার, বিয়ে দিয়ে দিলেই তো পারেন। আমার একটা মাত্রই মেয়ে, সে কখন পড়ালেখা করে, পাশাপাশি আমাকে একটু টাইম দেয়, সেটা ভেবে দেখিনি। আমি তাকে জিজ্ঞেস করব। ওকে স্যার। আমি রুমটা পেয়ে খুব খুশি হলাম। একা এক রুমের মধ্যে সকল কিছুর ব্যবস্থা আছে। এভাবে 15 দিন কেটে গেল। ইকা মেয়েটার সাথে খুব ভালোই সম্পর্ক হয়েছে। যতই যেদি হোক না কেন, মনটা একদম ফ্রেশ। কোনো সময় আমাকে অবহেলা করেনি, আমার সাথে খুব রাগ দেখায়, কিন্তু কিছুদিনের মধ্যেই সব কিছুর সাথে মানিয়ে নিলাম। আমার মা বাবার মৃত্যুর খবর শুনে অনেক কেঁদেছে। আমি সেটা বুঝলাম না, আমাকে চিনে না, জানে না, এরপরেও আমার কষ্টে সেও কেঁদেছে। কেন জানি ইকার জন্য ভেতরে দুর্বলতা কাজ করে। ইকা সারার বয়সী, মনিয়াপুর মতো সুন্দরী, ফেস কাটিংটা একটু ভিন্ন, বিদেশি মেয়েদের মতো। ইকা ও কেন জানি আমাকে একটু বেশি কাছে পেতে চায়। সারাক্ষণ আমার সাথে ঘুরে খায়, এটা সেটা কত কিছু। একদিন রাতে ঘুমাতে যাব চট্টগ্রামে আসার 15 দিন পর, দেখি রাত 10টার সময় সারা কল দিয়েছে। আমি ফোন ধরলাম। ওপার থেকে মনিয়াপুর কণ্ঠে ভেসে আসলো, কুত্তা, তোরে এইখানে আমি ম্যানেজারের মেয়ের সাথে লুতুপুতু করার জন্য পাঠিয়েছি?
তোরে আমি পাঠাইছি মন দিয়ে কাজ করার জন্য, তুই সেখানে কিনা ইকার সাথে প্রেম করস? তোর চাকরি নট, এক্ষুনি তুই ক্যাম্পাস থেকে বেরিয়ে যা। ম্যাডাম, কথাটা শুনে ম্যানেজার ওভারটাইম হিসাবে তার মেয়ের দেখাশোনা করার জন্য বলেছে। তুইও কি লুচ্চা, তুই রাজি হয়ে গেলি? বাহ, মেয়ে দেখাশোনা করার জন্য তুই রাজি হয়ে গেলি? তোর তো চরিত্র ভালো না, টাকার নেশায় তুই অন্ধ হয়ে গেছস। এখন আমি দেখবো তুই কিভাবে টাকা ইনকাম করস। তোর চাকরি নট। প্লিজ ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই করব। যদি চাকরি বাঁচাতে চাস, সকালে ঘুম থেকে উঠে যেন তোকে দেখতে পাই। এই বলে ফোন কেটে দিল। আমি আবার ফোন করলাম, সারা ধরলো। সারা, আপনি বলেন, আমি আগামীকাল আসতেছি, এত রাতে কি করে আসবো? ম্যাডাম প্রচন্ড রেগে আছে, আমি কিছু জিজ্ঞেস করতে পারবো না, যা বোঝে তাই কর। আচ্ছা, আমি অফিসে ম্যাডামের সাথে দেখা করব। ম্যাডাম আগামীকাল অফিসে যাবে না, সকালে ম্যাডামের কাছে দেখা কর। ওকে। আমি রাতটা কাটিয়ে খুব সকালে বেরিয়ে পড়লাম। যেহেতু পূর্ব প্রস্তুতি ছিল না, অনেক কিছুই নিতে পারলাম না। ইকার কাছ থেকেও বিদায় নিতে পারলাম না, সে নিশ্চয়ই ঘুম থেকে উঠে ফোন করবে। আমি বাস দিয়ে ঢাকায় আসলাম। আস্তে আস্তে রোদ উঠে গেছে, মনিয়াপুর সাথে দেখা করতে হবে। কিন্তু মনিয়াপুর বাড়ি তো চিনি না। আমি সারাকে কল দিলাম, সারা ফোন ধরছে না, মনে হচ্ছে ঘুমাচ্ছে। আমি রুমে গেলাম, রাহাত এসে দরজা খুললো। রাহাত এত সকালে আমাকে দেখে অবাক। রাহাত আমাকে বলল, এত সকালে তুই? হরে, একটা সমস্যা হয়েছে, পরে বলবো, এখন বেরোতে হবে। মনিয়াপুর সাথে দেখা করতে হবে, না হলে আমার চাকরি শেষ। দেখে সারা কল ব্যাক করলো, তাড়াতাড়ি ম্যাডামের বাসার ঠিকানা দেন, আমার এক্ষুনি দেখা করতে হবে। আমার ঠেকা পড়ছে না দিতাম? এসব কি বলছেন? ম্যাডামের সাথে দেখা করতে হবে, না হলে আমার চাকরি শেষ। দিতে পারি, একটা শর্তে, তোর বন্ধু রাহাতের নাম্বার দে। আমি মোবাইলটা দূরে নিয়ে রাহাতকে বললাম, এটা সারা তোর সাথে কথা বলতে চাচ্ছে, শুধু হাই হ্যালো বল। আমি লাউড স্পিকার দিয়ে রাহাতকে মোবাইলটা দিলাম। রাহাত সালাম দিয়ে বলল, হাই, আমি রাহাত, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ, আপনি? জি ভালো, ধন্যবাদ আমাকে ওই দিন ছাড়টা দেওয়ার জন্য। আপনার পছন্দ হয়েছে? আমি রাহাতের হাত থেকে মোবাইল নিয়ে বললাম, তাড়াতাড়ি ম্যাডামের বাসার ঠিকানা দেন। ওকে দিচ্ছি। আমি ফোন কেটে দিলাম। দেখি সারা আমাকে ঠিকানা টেক্সট করলো। এটা বলে দিল বাসার সামনে গিয়ে ফোন দিতে, না হলে দারোয়ান ঢুকতে দিবে না। ম্যাডাম কত তলায়, কত নাম্বার রুমে থাকে সেটা বলে দিল। আমি রাহাতের কাছ থেকে বিদায় নিয়ে ম্যাডামের বাসার সামনে গেলাম। দারোয়ানের সাথে সারার কথা বলালাম, দারোয়ান ঢুকতে দিল। আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়িটা এত সুন্দর, কল্পনার বাহিরে। আমি দ্বিতীয় তলায় বামের রুমটার সামনে গিয়ে দরজায় কড়া নাড়লাম। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? ম্যাডাম, আমি রাফিদ। একটু পর দরজা খুললো, বলল ভিতরে আসতে। দেখি মনিয়াপু একটা হাতাকাটা গেঞ্জি আর লেহেঙ্গা পরে বসে আছে। মনিয়াপুর বুকে উরু দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে, চুলগুলো খোলা এলোমেলো হয়ে আছে। এটা মনে হয় স্টাইল। আমি মনিয়াপুকে এমন অবস্থায় দেখবো কল্পনা করিনি। আমি লজ্জায় মাথা নিচু করলাম। মনিয়াপু বলল, তোর চাকরি নট, এখানে সাইন কর আর আমার চোখের সামনে থেকে ভাগ। ম্যাডাম, আমি তো ঠিক টাইমে আসলাম। তাতে আমার কিচ্ছু যায় আসে না। প্লিজ ম্যাডাম, আমার সাথে এরকম করবেন না, আমি আপনার সব কথা মেনে চলবো। রাখ তোর মিষ্টি মিষ্টি কথা, আর কোনো কথা বলবি না। ওকে ম্যাডাম। এমন সময় দেখি ইকা কল দিল। আমি ফোন কেটে দিলাম। একটু পর আবার কল দিল। আমি কাটে যাব, মনিয়াপু বলল, কে? ইকা। ফোন ধর, দিয়ে লাউড স্পিকারে দে। আমি ফোন ধরে লাউড স্পিকার দিলাম। ইকা বলল, কি রে, ফোন ধরিস না কেন? ব্যস্ত ছিলাম। ও, আজকে এখন একটু দেখা করতে পারবি? আজকে শপিং এ যাব। আসলে হয়েছে কি? ইকা, আমি তোমাদের ম্যাডাম মনিয়াপু। রাফিদকে সেখান থেকে ট্রান্সফার করে ঢাকায় নিয়ে আসছি। চট্টগ্রামে সে আর যাবে না। ম্যাডাম কেমন আছেন? ভালো। আর শোনো, রাফিদকে আর ফোন দিবা না। জি ম্যাডাম। মনিয়াপু ফোন কেটে দিল, বলল, এক্ষুনি নাম্বার ব্লক মার। জি ম্যাডাম। একটু পর কাজের মেয়ে এসে কফি দিয়ে গেল। মনিয়াপু কফি খাওয়া শুরু করলো। কাজের মেয়ে বলল, ম্যাডাম আরেকটা নিয়ে আসবো? না ম্যাডাম নাস্তা রেডি আছে। নাস্তা এখানে নিয়ে আয়। জি ম্যাডাম। কাজের মেয়ে চলে গেল। একটু পর কাজের মেয়ে এসে নাস্তা দিয়ে গেল। মনিয়াপু খেতে শুরু করলো।
আমি মাথা নিচু করে বসে আছি। কি আজব মেয়ে রে বাবা, একা একা খাচ্ছে। একবার আমাকে জিজ্ঞাসা করলো না। আমি বললাম, ম্যাডাম আমি যাই। না, বস। ওকে। মনিয়াপু একা একা খেলো, একটি বারও জিজ্ঞাসা করলো না। এদিকে আমি সেই রাতে খেয়েছিলাম, এখন সকাল 10টা বাজে, একটু পানি পড়ে নাই পেটে, খিদায় পেট ঘুরতাছে। আমি বিরক্ত হয়ে বললাম, ম্যাডাম আমি বাসা থেকে ফ্রেশ হয়ে আসি। না। প্লিজ ম্যাডাম, আমাকে আর একটা সুযোগ দেন। এবার যদি কোনো ভুল হয় আমি নিজেই চলে যাব। সত্যি? এখন যাই? তোর জন্য নাস্তা অর্ডার দিয়েছিলাম, খেয়ে যা। না আপু, আমি এখনো ফ্রেশ হইনি, আমি বাসায় যাব। ওকে, আগামীকাল অফিসে দেখা করিস। আমি বাসায় চলে আসলাম, এসে আবার নতুন করে সব পরিষ্কার করলাম। অনেক জিনিসও চট্টগ্রামে রাইখা আসলাম। ইকা মেয়েটার জন্য অনেক খারাপ লাগছে। যাই হোক, এখন আমাকে সামনে ফোকাস করতে হবে। টাকার বিনিময়ে আমি ইগার সাথে সময় কাটিয়েছি, নিজের ইচ্ছায় না। চট্টগ্রামে 15 দিনের টাকা মার গেল। অনেক জিনিসপত্র কিনতে হবে, বেশ কিছু ড্রেস সেখানে ফেলে এসেছিলাম। হাতেও তেমন টাকা পয়সা নেই। মনে হলো মার অ্যাকাউন্টে কিছু টাকা আছে, সেগুলো খরচ করতে হবে। আবার ভাবলাম না, মার টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করব। রাহাতের কাছে মনে হয় টাকা নেই, আবার খাবারের বিল দিতে হবে। কি করব, মাথা কোনো কাজ করছে না। কার কাছে টাকা চাইবো? ভাবলাম আবার চট্টগ্রামে যাব, গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবো। না, যদি মনিয়াপু জানে আমি আবার চট্টগ্রামে গিয়েছি তাহলে আমার আর রক্ষা নেই। এক কাজ করা যায়, মনিয়াপুর কাছ থেকে অনুমতি নিয়ে তারপর যাব। আমি সারাদিন রুমে বসে রইলাম। রাতে রাহাত আসলো, ড্রেস চেঞ্জ করতে করতে বলতে লাগলো, দোস্ত, মেসের খাবার আমার পক্ষে খাওয়া সম্ভব না। তাহলে কি খাবি? আমি চিন্তা করলাম রুমে গ্যাসের চুলা কিনে আনবো, নিজেরা রান্না করতে পারি তাই খাবো। কথাটা খারাপ না, এখানে তো অনেকগুলো টাকার কাজ। এই মাসটা মেসে খেয়ে আগামী মাসে এগুলো কিনে আনবো। তোর কাছে টাকা নাই? না, চট্টগ্রামে অনেক কিছু ফেলে এসেছি। মনিয়াপুর কাছ থেকে অনুমতি নিয়ে আবার চট্টগ্রামে যেতে হবে। যদি মনিয়াপু অনুমতি না দেয় তাহলে আমি মারা খাইছি, কারণ এগুলো আবার নতুন করে কিনতে হবে, আর সে টাকা আমার কাছে নেই। দেখি কি করতে পারোস, কিন্তু আগামী মাসে কিন্তু শিওর গ্যাসের চুলা আনবো। আচ্ছা, সবার সাথে দেখা করবি? রাহাত মুচকি হাসি দিয়ে বলল, হরে, কবে? আগামীকাল রাতে। কিভাবে? তার জন্য তোকে একটু কষ্ট করতে হবে আর মার খেতে হবে। কার কাছে থেকে? সারার কাছ থেকে। তোর কাছে থেকে মার খেতে আমার কোনো আপত্তি নেই। শুন, তোকে বলি আমার বুদ্ধিটা। রাতে মনিয়াপুকে বাসায় দিয়ে সারা তারপর নিজের বাড়িতে যায়। সারার বাড়ি থেকে মনিয়াপুর বাসা আধা কিলোর থেকে কম হবে, তাই সে রাতে একটু রাস্তা হেঁটেই বাড়ি চলে যায়। তাই আগামীকাল তুই ছিনতাইকারীর ভাব ধরে সারার সামনে যাবি, তখন দেখবি সারা কি করে, তখন তুই তার সাথে যেটা মন চায় সেটা করিস। একা যে যায় হেঁটে, আবার হেঁটে সারার কি ভয় করে না? আমার তা মনে হয় না। আজকে একটু মারামারি প্র্যাকটিস কর। তাহলে আগামীকাল সারার সাথে দেখা হচ্ছে। আমি পরদিন অফিসে গেলাম, গিয়ে সারাকে খুঁজে বের করলাম। সারা দেখি তার অফিসে। আমি গিয়ে বললাম মনিয়াপুর সাথে দেখা করব। সারা বলল, ম্যাডাম আজ কারোর সাথেই কথা বলবে না, ম্যাডামের সকল কাজ আজ আমি করতেছি। উনি এখন কোথায়? অফিসে কেন? নাকি বাড়িতে? উনি কারোর সাথে দেখা করবে না। আমার সাথে দেখা করবে? আপনি বলেন। তোর সমস্যা কি? তোর কি চাই আমাকে বল। আমি চাই মনিয়াপুর সাথে দেখা করতে। ধুর, যা তো তুই এখান থেকে। সারার মোবাইলে কে জানি কল দিল। সারা ফোন ধরে বলতে লাগলো, জি ম্যাডাম, ও চাচ্ছে আপনার সাথে দেখা করতে। ওকে ম্যাডাম। সারা ফোন রেখে আমাকে বলল, শোন, এখান থেকে সোজা লিফটের কাছে যাবি, গিয়ে এই কার্ডটা স্ক্যান করাবি, তারপর 9-এ চাপ দিবি, ওখানে ম্যাডাম আছে। ওকে। সারার দেওয়া কথা মতো সেখানে চলে গেলাম। এক সুসজ্জিত রুমে আমাকে নিয়ে আসলো। দেখি চারপাশ দিয়ে মনিটরিং করা, খুবই উন্নত মানের আসবাবপত্র, আর বসার টেবিল, মাঝখানে সোফা, দেখি শোয়ার খাটও আছে, আরও কত কিছু বলে শেষ করা যাবে না। আশেপাশে তাকিয়ে দেখি ক্যামেরাও নেই। এক কোণা থেকে দেখি পানির আওয়াজ আসছে, সম্ভবত গোসল করছে মনিয়াপু। আমি গিয়ে সোফায় বসলাম, কিছুক্ষণ বসে রইলাম। বুঝতে পারছি না এটা মাটির উপরে নাকি মাটির নিচে। বাইরের জগতের সাথে কোনো সম্পর্কই পাচ্ছি না। একটু পর মনিয়াপু দেখি আসছে। আমি তাকিয়ে অবাক হয়ে যাই। মনিয়াপুর শরীরের শুধু একটা পাতলা কাপড়, ভিতরে ব্রা দেখা যাচ্ছে, চুলগুলো কাপড় দিয়ে খোপা দেওয়া। আমি নিচে তাকিয়ে বসে রইলাম। আমি বললাম,
ম্যাডাম, আমি পরে আসবো? না, বস। কি জন্য দরকার বল? আমার চট্টগ্রাম যাওয়া দরকার, সেখানে অনেক জিনিসপত্র ফেলে এসেছি, সেগুলো আনতে হবে। তোর সেখানে যাওয়া হবে না। কেন? এমনি। কিন্তু ম্যাডাম, আমার সেগুলো লাগবে। না, তুই সেখানে যেতে পারবি না। গেলে একেবারে চলে যা। এই বলে মনিয়াপু আমার পাশে এসে বসলো। আমি দূরে সরে গেলাম। মনিয়াপু আবার আমার পাশে এসে বসলো, বলল, দূরে চলে যাস কেন? ভয় পাস? হুম। আমাকে ভয় পাবার কি আছে? আমি বাঘ না ভাল্লুক? না, আপনাকে ভয় পাই। বল, আমাকে তোর কেমন লাগে? ভালো, খুব ভালো। আমার চোখের দিকে তাকা। আমি মনিয়াপুর চোখের দিকে তাকালাম, দেখি চোখে তার কামনার নেশা। আমি অবাক হয়ে যাই, মনিয়াপু করছেটা কি? সে আমার সাথে কি করতে চাচ্ছে? আমার মাথায় কোনো কাজ করছে না। ম্যাডাম, আমাকে 5,000 টাকা দেন, এই মাস শেষ হলে দিয়ে দিব। 5,000 না, তোকে 5 লাখ দিব। শুধু আজকের দিনটা আমার সাথে কাটা। পাগল নাকি? দেখি মনিয়াপুর 2 চোখ বুঝে আসছে। মনিয়াপু আমার শরীরে হাত দিল। মনি আরো কাছে আসতে লাগলো, এসে আমার 2 গালে ধরলো, ধরে তার নিজের ঠোঁট কাছে নিতে লাগলো, বলতে লাগলো, তোরে দেখলেই আমার পা দুটো অবশ হয়ে পড়ে। তোরে আমি চাই। মনিয়াপু আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগাতে যাবে, আমি ধাক্কা দিয়ে বলতে লাগলাম, মনিয়াপু, মনিয়াপু। এমন সময় মনিয়াপুর চোখ দুটো বড় বড় করে তাকালো। তখন আমার ঠোঁটের কাছ থেকে মনিয়াপুর গোলাপি ঠোঁট আর 1 ইঞ্চি দূরে। মনি আমাকে ছেড়ে দিল, এখন আমাকে স্বাধীনতা দিয়ে দিল। আমি মুখ সরিয়ে নিলাম। ম্যাডাম, আপনি আমাকে ব্যবহার করছেন? আসলে আমার জানি কি হয়েছিল, আমার মাথা কাজ করছিল না। সরি। আপনি এত বড় কোম্পানি চালান, এখানে আপনার মাথা কাজ করে না? যত সব ফালতু কথা। যদি এতই উত্তেজিত থাকেন তাহলে বিয়ে করেন না কেন? আর একটু হলেই তো সব শেষ ছিল। তুই থামবি? আমার সব খেয়ালই ছিল। তাহলে আপনি ইচ্ছে করে করছেন কেন? তোরে পরীক্ষা করছি। তোর না টাকা দরকার কত? লাগবে না টাকা, আমাকে এখান থেকে বের করেন। কিন্তু ওই সময় যে বলেছিলি। আপনি যেহেতু চট্টগ্রাম যেতে দিচ্ছেন না, তাহলে তো আমার জিনিসপত্রগুলো কিনতে হবে, সেজন্য আমার টাকা দরকার। এখন সে টাকা আপনি দিবেন। আমি তো দিতেই যাচ্ছি, এই নে। মনিয়াপু টাকা হাতে দিয়েও আবার নিয়ে গেল, বলল, আমিও আজকে শপিংয়ে যাব, চল দুজনে একসঙ্গে যাই। আপনার সাথে? আপনার অসম্মান হবে না? ধুর, রাখ তো সম্মান। একটু আগে আমি আর আপনি যেটা করতে যাচ্ছিলাম, কেউ যদি সেটা ছবি তুলে রাখে? মনিয়াপু হাসি দিয়ে বলল, এটা মাটির 9 তলা নিচে। এখানে আসার অনুমতি আছে শুধু 3 জনের, আমি, তুই আর সারা। এইটার কথা আমি জানতাম না। এই কিছুদিন আগে আব্বা আমাকে এটার সম্পর্কে বলে এবং এটার ভিতরে আসার অনুমতি দেয়। এখন আব্বা এটার ভিতরে আসতে পারে না। আমি মাঝে মাঝে এখানে বসে থাকি। জায়গাটা খুব নীরব, খুব ভালো লাগে। তোর জন্য একটা কার্ড বানাবো, তুই ইচ্ছে হলে এখানে আসতে পারবি। থাক, দরকার নেই, আমার এখানে আসার কোনো ইচ্ছে নেই। এখন এখান থেকে বের করেন। দাঁড়া, আমি রেডি হয়ে নিই। ওকে। মনিয়াপু আরো আধা ঘন্টা লাগিয়ে সাজলো। সাজানোর সব জিনিসপত্র এখানে আছে। বুঝলাম টাকা ওড়ানোর আর জায়গা পায় না। তারপর আমি আর মনি উপরে আসি। মনিয়াপু বলল, এইটার কথা কাউকে বলবি না, বললে তুই বিপদে পড়বি। মানে? মানে হলো এটার কথা কাউকে বলবি না, এটাই আমার আদেশ। ওকে। আমরা এখন মনিয়াপুর অফিসে বসে আছি। আমি বললাম, আচ্ছা ম্যাডাম, আপনার না বয়ফ্রেন্ড আছে, তাহলে আমার সাথেই কেন? তোরে কে বলছে আমার বয়ফ্রেন্ড আছে? সারা? সারারে নিয়ে যে আমি কি করি ওর মুখে কিছুই আটকায় না। মিস্টার আজিজের সাথে আমার একটা ঝামেলা হবে। ওর সাথে চুক্তিতে একটা প্রজেক্ট হাতে নিয়েছিলাম, কিন্তু উনি বিষয়টা গুরুত্ব দিচ্ছে না। উনি যেহেতু গুরুত্ব দিচ্ছে না, লসটা তারই হবে। এখন এটা ওনার বিষয়। ওনার সাথে 2-3 দিন ডেটে গিয়েছিলাম, তখন সারাই আমার সাথে ছিল। ওর সাথে জিজ্ঞেস করলেই সব জানতে পারবি। তুই আমার কল লিস্ট চেক করে দেখতে পারিস। আমি অধিকাংশ মানুষের সাথেই কথা বলি স্যারের মোবাইল থেকে। ও ভালো।
আমি আর মনিয়াপু শপিং মলে গেলাম। মনিয়াপুর সাথে কোথাও যেতে আমার কোনো দ্বিধাবোধ নেই, কারণ ছোটবেলা থেকে মনিয়াপুর সাথে কাটিয়েছি, তাই তাকে ভয় পাই না। যদিও একবার সমস্যা হয়েছিল, সেটা মানিয়ে নিলাম, কিন্তু আজকে মনিয়াপু কি করলো? আমাকে কিস করতে যাচ্ছিল। মনিয়াপু আমাকে ভালোবাসে নাকি আমাকে ব্যবহার করছে, এখন সেটাই বোঝা মুশকিল। যদি ভালোবাসে আমাকে কিস করতে যেত, তাহলে অবশ্যই আগে তার ভালোবাসার কথা বলতো, কিন্তু মনি সেটা করেনি। তাহলে আমাকে সে ব্যবহার করতে যাচ্ছে, আমি সে সুযোগ দিবই না। আগে ভালোবেসে আমাকে বিয়ে করুক, পরে না হয় আমার সাথে যা মন চায় করুক। আমি মনিয়াপুর সাথে শপিং মলে গিয়ে প্রয়োজনীয় সকল জিনিস কিনলাম। সকল কিছু টাকা মনিয়াপু পে করলো। মনিয়াপু যাওয়ার সময় আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল, বলল, আগামীকাল থেকে তুই আবার আগের পোস্টেই কাজ করবি। ওকে ম্যাডাম, আজকে রাতে কি সারা আপনার বাসায় যাবে? মনে হয়। ধন্যবাদ, এত বড় একটা উপকার করলেন। অসুবিধা নেই। ওকে। আমি মনিয়াপুর ফোন নাম্বার নিয়ে রুমে চলে আসলাম। সন্ধ্যার দিকে রাহাত আসলো, এসে ফ্রেশ হলো। আমি, কিরে সারার সাথে দেখা করবি? রাহাত বলল, কখন? রেডি হয়ে নে, মাথায় ক্যাপ দে আর মুখটা ভালো করে ঢেকে নে, আর এই নে ছুরি। ওকে, তুই দাঁড়া। রাহাতও আমি এমন ছদ্মবেশে নিলাম, একজন আরেকজনকে চেনা যাচ্ছে না। তারপর দুজনে গিয়ে মনিয়াপুর বাসার সামনে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। এখন সারা বের হয়। প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রইলাম। রাহাত বলল, তুই শিওর সারামণি আপুর বাসায় আছে? শিওর। আমার ভয় করছে, যদি খারাপ কিছু হয়ে যায়। যখন দেখবি সারা মারতে আসছে, তখন ছুরিটা ফেলে দিবি আর তার সাথে হাতে মারামারি করবি। জানি তুই পারবি না, যতটুকু পারস। ওকে। ওয়েট, মনিয়াপুকে কল দেই। আমি মনিয়াপুকে কল দিলাম, ফোন ধরলো। মনিয়াপু, আমি রাফিদ, সারা আছে এখানে? সারা এইমাত্র বের হলো। আমি ফোন কেটে দিয়ে বললাম, সারা আসছে, এই নে ব্লোথো, যদি দেখোস বেশি মারছে তখন ধাক্কা দিয়ে ফেলে চলে আসবি। ওকে। একটু পর দেখি সারা আসছে। আমি বললাম, যা, আর শুন, কণ্ঠটা চেঞ্জ করে নিস। রাহাত গুটি গুটি পায়ে গিয়ে সারার সামনে হাজির হলো, ছুরিটার সামনে ধরে বলল, যা আছে সব কিছু দিয়ে দে। ভালোই ভালোই বলছি, চলে যা, না হলে কিন্তু খবর আছে। চুপ, যা আছে সব কিছু দিয়ে দে। দেখছ এটা কি? সরি, ভুল হয়েছে। এই নে ব্যাগ, আর এই নে মোবাইল। সারা মোবাইল এগিয়ে দিল নেওয়ার জন্য, আর রাহাত হাত দিল মোবাইল নেওয়ার জন্য। সারা মোবাইল দিয়ে বাড়ি দিয়ে রাহাতের হাত থেকে ছুরি ফেলে দিল। ঠিক রাহাতের পায়ে একটা কিক লাগালো, তারপর পায়ের মধ্যে প্যাচ লাগিয়ে মাটিতে ফেলে দিল। সবকিছুর জন্য মুহূর্তের মধ্যে হয়ে গেল। রাহাত নির্ভয় হয়ে সারার বুকের দিকে তাকিয়ে রইল। তারপর সারা তার পা দিয়ে রাহাতের কোমরে কয়েকটা কিক চালালো। সারা বলল, পালাবি নাকি? আরো কয়েকটা দিব? ছিনতাই করতে আসে। এই নে টাকা, বললেই হতো। খেতে পাস না, টাকা দরকার। রাহাত চলে আয়। রাহাত উঠে এক দৌড় দিল। আমি এক দৌড় দিয়ে সোজা বাসায় আসলাম। রাহাত বলল, ভাই আমি আর নাই, এই মেয়ে একটা আগুন, একটু হলে আমাকে মেরে ফেলতো। কি কস? আমার কাছে তো একদম সিম্পল মনে হয়েছে। শালা একটা লাথি খেয়ে দেখতে কেমন লাগে। ওরে বাবারে, আমার কোমরটা শেষ। আমি ভাবছিলাম তুই কয়েকটা দিবি। আমি তো চান্স পাই নাই, মুহূর্তের মধ্যেই আমাকে মাটিতে ফেলে দিল। যাই হোক, ভালোই লাগছে। আগামীকাল আবার যাব, আগামীকাল কিছু না কিছুই করবই। ওকে। আমি আর রাহাত পরদিন আবার গেলাম, কিন্তু আজকে ছাড়া আরো অনেক দেরিতে বের হলো। তখন রাস্তাতে কোনো মানুষ নেই, এমনিতে এই রাস্তাতে খুব কম মানুষ আসে। গতকালকের মতোই একটা ছুরি নিয়ে গিয়ে বলল, যা আছে সব কিছু দিয়ে দে। তুই আবার আসছস? গতকালের মায়ের মনে নাই? যা আছে দিয়ে দে। কি লাগবে তোর? সব কিছু, সাথে তোমাকেও। আমাকে লাগবে মানে? আমাকে ধরে করতি? তোর সাহস তো কম না। চুপ, যা আছে সব কিছু দিয়ে দে। এই বলার সাথে সাথে সারা লাথি দিয়ে রাহাতের হাত থেকে ছুরি ফেলে দিল। তারপর আবার পায়ের মধ্যে পেঁয়াজ দিয়ে উল্টিয়ে মাটিতে ফেলে দিল। আর রাহাত তখন সারার পায়ে লাথি দিল। সারা টাল সামলাতে না পেরে রাহাতের বুকের উপরে পড়ে গেল। তখন রাহাতের ঠোঁট আর সারার ঠোঁট ইঞ্চি 3 দূরে। রাহাত সারাকে ধরলো যাতে রাহাতের বুক থেকে উঠতে না পারে। এক হাতে রাহাত আস্তে আস্তে নিজের মুখ থেকে কাপড় সরালো। সারা বলল, এ কি রাহাত, আপনি? রাহাত এই সুযোগটা কাজে লাগালো, সোজা সারা ঠোঁটের সাথে রাহাতের ঠোঁট লাগিয়ে দিল। সারা ইচ্ছা করেও ছুটতে পারছে না, যতই কথা বলুক এই জায়গা মেয়েরা দুর্বল। রাহাত 30 সেকেন্ডের মতন সারার ঠোঁট নিজের ঠোঁটে লাগিয়ে রাখলো। যখন কেউ কাউকে ছাড়ছে না, তখন আমি বললাম,
শালা কি শুরু করছস? মানুষ আসবে তো। রাহাত আস্তে আস্তে নর্মাল হলো, সারাকে ছেড়ে দিল। সারা সোজা হয়ে দাঁড়ালো। সারা রাহাতকে দাঁড় করালো, বলল, আপনি আমাকে আগে বলবেন না? নিশ্চয়ই এটা রাফিদের কাজ। আসলে আপনাকে আমার ভালো লাগে। সত্যি বলছেন তো? হুম। আসলে এতদিন ধরে অপেক্ষা করছিলাম কখন আপনার সাথে দেখা করব। রাফিদ শুধু শুধু ঘোরাচ্ছিল। যাক, ফাইনালি আপনার সাথে দেখা হলো। আর আপনি যে এরকম অবস্থায় আসবেন আমি কল্পনাও করিনি। আসলে আপনাকে আমি মারছি, দুঃখিত। আপনি আমার কোমরে মারছেন, এতেই আপনার লস। আমার লস মানে? ভেবে দেখুন। এসব ঠিক করে ফেলবো। আপনার নাম্বার দিন। রাহাত নিজের নাম্বার দিল। সে ব্লুটুথ ডিসকানেক্ট করে দিল। দেখি তারা দুইজন হাসাহাসি করে কথা বলতেছে। আমি আর অপেক্ষা করতে পারলাম না, আমি চিপা থেকে বের হয়ে আসলাম। আমি গেলে রাহাত বলল, এ হলো সারা। হইছে, আর চিনা লাগবে না। রাফিদ, আপনি কি কিছু দেখছেন? না, আমার চোখ বন্ধ ছিল। সব দোষ তোমার রাহাত। তুমি আগে এসে পরিচয় দিতা, রাফিদের কাছে কি অসম্মানটাই না হলাম। অসম্মানের কি আছে? সেই তো আমাকে তোমাকে এই সিচুয়েশনে ফেলেছে। রাহাত, আমি রুমে গেলাম, যাবি? রাফিদ ভাই আপনি যান, রাহাত পরে যাবে। ওকে। আমি হাঁটা ধরলাম। সারা আমাকে আপনি করে বলছে। বলবেই তো, কারণ এখন উল্টাপাল্টা কিছু করলে খবর আছে। আমি বাসা আসলাম। 1 ঘন্টা পর রাহাত আসলো। আমি রাতে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। পরদিন উঠে অফিসে গেলাম। গিয়ে টেবিলে বসে রইলাম। সারা কল দিল, বলল, রাফিদ ভাই আপনার একটা কাজ আছে। আপনি যেহেতু বসে আছেন আজাইরা, তাই ম্যানেজার সাহেবের সাথে দেখা করেন। উনি আপনাকে একটা কাজ দেবে, কাজটা সুন্দর করে পালন করবেন। ওকে। আর রাফিদ ভাই, আগামীকালের জন্য ধন্যবাদ। ওয়েলকাম। আমি ম্যানেজারের রুমে গেলাম। ম্যানেজার কিছুটা মনিয়াপুর বাবার বয়সী। কোম্পানির সব কিছু উনি সামলায়। মনিয়াপুর শুধু মাসে মাসে হিসেব নেয়। আমি ম্যানেজারের কাছে গিয়ে সালাম দিলাম। আমি বললাম, স্যার, আমাকে সারা পাঠিয়েছে। ম্যানেজারের নাম রশিদ। তুমি আসছো? আসলে তেমন কোনো কাজ নেই। আজকে একটু পর আমার ছেলে রিফাত কানাডা থেকে আসবে। ভাবলাম তুমি যেহেতু অবসর আসো, তুমি গিয়ে তাকে ড্রপ করো। কোনো সমস্যা আছে? না, কখন আসবে? 1 ঘন্টার ভিতরে নামবে। এই যে আমার ছেলের ছবি, এই নাম্বারে ফোন দিলেই পেয়ে যাবে। তাকে সোজা বাসায় দিয়ে যাবে, ড্রাইভারকে বললে নিয়ে যাবে। আসলে আমি একটু ব্যস্ত, আজকে ম্যামের সাথে একটা মিটিং আছে। প্রবলেম নেই। এক্ষুনি বেরিয়ে পড়ো, রাস্তায় আবার জ্যাম থাকতে পারে। ওকে। আমি ম্যানেজারের অফিস থেকে বের হয়ে ম্যানেজারের গাড়ি নিয়ে সোজা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। 1 ঘন্টা পরে ফোন দিলাম। ফোন ধরলো, রিফাত ভাই, আমি আপনাকে ড্রপ করতে আসছি। আপনি এখন কোথায়? আমি 20 মিনিটের ভিতরে টার্মিনাল 1-এ আসছি। ওকে। 20 মিনিট পর আমরা টার্মিনাল 1-এ প্রবেশ করলাম। দেখি রিফাত দাঁড়িয়ে আছে। আমি দেখে চিনতে পারলাম। আমি গিয়ে বললাম, হ্যালো, আপনি রিফাত? ইয়েস। আমরা দুইজন হ্যান্ডশেক করলাম। আমি তার ব্যাগগুলো গাড়িতে উঠালাম। আমরা গাড়িতে বসলাম। ড্রাইভারকে বললাম ম্যানেজারের বাড়িতে যেতে। রিফাতকে মোটামুটি বয়স্ক মনে হলো, আনুমানিক 25+ হতে পারে। তার শরীর দেখে বোঝা যায় জিম করে, সেই লেভেলের বডি। এরকম বডি 100-তে 1 জন। রিফাত বলল, তুমি কি আমাদের কোম্পানির নতুন কর্মচারী? হুম। তুমি কি আমাদের বসের প্রতিবেশী? কিছুদিন আগেই তোমার মা মারা গেছে, তাই না? হুম। উনি থাকেন কানাডা। আমার সম্পর্কে এত কিছু জানে কি করে? তাহলে কি আমার সব খবর তার কাছে কেউ পাচার করে? কে হতে পারে? একজন আছে, সেটা সারা হতে পারে। ভাবলাম রাহাতকে দিয়েই জিজ্ঞাসা করাবো। রাহাতের সাথে মিথ্যা কথা বলবে না সারা। আমি কিছুটা অবাক হলাম। আমরা কিছুক্ষণের মধ্যেই ম্যানেজারের বাড়িতে পৌঁছে গেলাম। সব কিছু নামিয়ে গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে কিছুক্ষণ বসে রইলাম। একটু পর সারা আসলো, বলল, ম্যানেজার তোকে কি কাজ দিল? ওনার ছেলে আসছে কানাডা থেকে, তাকে গিয়ে ড্রপ করলাম। ম্যানেজারের ছেলের কথা শুনেই সারা মুখটা কালো হয়ে গেল। বলল, তাড়াতাড়ি গিয়ে ম্যাডামকে খবর দিই, উনি যে আসবে কাউকে বলে নাই। এই বলে সারা চলে গেল। আমি কিছুক্ষণ পর রাহাতকে কল দিলাম। রাহাত কল ধরলো। আমি বললাম, শোন, তোকে সারাকে একটা কথা জিজ্ঞাসা করতে হবে। কি কথা? আমাদের কোম্পানির ম্যানেজারের ছেলে আসছে কানাডা থেকে। সে আমার সম্পর্কে সব কিছু জানে। এখন তুই সারাকে জিজ্ঞাসা করবি তিনি কিভাবে আমার সম্পর্কে জানছে, কে বলছে। তুই জিজ্ঞেস কর না। আমাকে সত্যি কথা নাও বলতে পারে, কিন্তু তোকে সত্যি কথা বলবে। আচ্ছা, আমি এখন ব্যস্ত আছি। অবসর হয়ে আমি জিজ্ঞেস করছি। ওকে।
অফিসে দু একটা কাজ আসছে, সেগুলো করলাম। একটু পর মনিয়াপু কল দিল, বলল তার অফিসে যেতে। আমি মনিয়াপুর অফিসে গেলাম। গেলে মনিয়াপু বলল, ম্যানেজারের ছেলে কিন্তু একটা পাগল, সব সময় এ থেকে দূরে থাকবি। আপনি ভয় পান নাকি? না, 9 তলায় যাবি। কেন? এমনি একটু ঘুরে আসি। রিফাত এই 9 তলার কথা সে জানে না, তাই চল সে আসার আগেই ঘুরে আসি। সারাকে নিয়ে যান। তুই হয়তো নিয়ম জানিস না। 9 তলায় যাওয়ার নিয়ম হলো, যদি 3 জন সদস্য হয়ে থাকে তাহলে সর্বোচ্চ 2 জন 9 তলায় যেতে পারবে। যদি 3 জন সদস্য লিফটে উঠি তাহলে লিফট নিচে নামবে না, মানে একজনকে উপরে থাকতে হবে। আর এই দেখ আমার মোবাইল, টেসলা মোবাইল, এটা মাটির তলা থেকেও নেটওয়ার্ক পাই। আমার আর সারার মোবাইল টেসলা মোবাইল, এটা এখনও বাজারে আসে নাই, খুব শীঘ্রই বাজারে আসবে। এই মোবাইল তৈরির মালিক হলো স্পেসএক্স, এর মালিক অ্যালেন মাস্ক। এর মূল্য iPhone 30 এর ডাবল হতে পারে। ওকে, কিন্তু সেখানে গিয়ে কি করব? সেখানে তো কিছুই নেই, খালি কয়েকটি মনিটর, কয়টা সোফা আর একটা খাট। তো অনেক কিছুই আছে। ওকে। মনিয়াপু আজকে পশ্চিমা ড্রেস বাদ দিয়ে বাঙালি পোশাক পরেছে, শাড়ি। এত সুন্দরী লাগছে বলার বাইরে। এখন সত্যিকারের একজন বিজনেসম্যান মনে হচ্ছে। একটা গোলাপি শাড়ি ম্যাচিং করা, হাতা কাটা ব্লাউজ, আর গলায় একটা হীরার নেকলেস। গলার দিকে তাকাতে আমার শরীর নাড়া দিয়ে ওঠে। আবার দুজন যাচ্ছি মাটির 9 তলা নিচে, না জানি আবার সেখানে কি হয়। আমরা দুজন লিফটে উঠলাম। মনিয়াপুর কার্ড স্ক্যান করলো, কি যেন টিপলো, তারপর নিজের ফিঙ্গারপ্রিন্ট দিল, বলল, এখানে ফিঙ্গারপ্রিন্ট দে। আমি দিলাম। মনিয়াপু বলল, এদিকে আয়, আরও কাছে আয়, একেবারে আমার সাথে লেগে দাঁড়া। আমি মনিয়াপুর সাথে দাঁড়ালাম। মনিয়াপু বলল, আরও কাছে আয়, একেবারে লেগে দাঁড়া, দুজনের মুখ স্ক্যান করতে হবে। আমি মনিয়াপুর সাথে লেগে দাঁড়ালাম। মনিয়াপুর শরীর থেকে একটা পারফিউমের গন্ধ বের হচ্ছে, যেটা এত ভালো লাগছে বলার বাইরে। মন চাচ্ছে জড়িয়ে ধরে মনের ইচ্ছা মতো পারফিউমের গন্ধটা নিতাম। আমি ভাবলাম যেহেতু সুযোগ আছে, মিস করে লাভ নেই। আমি আরও শরীরের সাথে লেগে দাঁড়ালাম। একটা হাত দিয়ে মনিয়াপুর কোমরে খালি জায়গায় হারলাম। ধরে আমি মনিয়াপুকে নিজের আরও কাছে আনলাম। আমার হাতের ঠান্ডা নরম হাতের ছোঁয়ায় মনিয়াপু কেঁপে উঠল। মনিয়াপুর ওই জায়গাটা খুব নরম আর খুব উষ্ণ। 1 মিনিট আমাদের দুজনের মুখ স্ক্যান করলো, তারপর দেখি সাকসেস হয়েছে। সাকসেস হওয়ার সাথে সাথে মনি আমাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিল, বলল, তোর তো সাহস কম না, তুই আমার ওই জায়গায় হাত দিতেছিস কেন? আপনি তো বললেন লেগে দাঁড়াতে। তোরে বলছি আমি লেগে দাঁড়াতে, ওখানে ধরলি বলে নাই। আর তোর হাত এত ঠান্ডা। সরি। নেক্সট টাইম যেন এরকম ভুল না হয়। ওকে। মনিয়াপু 9 তলায় ক্লিক করলো। একটু পর আমাদের 9 তলা নিচে নিয়ে আসলো। রুমে ঢোকার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে সবকিছু চালু হয়ে গেল। মনিয়াপু গিয়ে বিছানায় শুয়ে পড়লো, আমি গিয়ে সোফায় বসলাম। মোবাইল ধরে দেখি একটু নেটওয়ার্ক নাই। মনিয়াপু বিছানা থেকে উঠে একটা মনিটরের সামনে দাঁড়ালো। মনিটর টাচ করার সাথে সাথে নতুন ইন্টারফেস চালু হলো, বলল, এইদিকে আয়। আমি কাছে গেলাম। মনিয়াপু আবার বলল, মনিটরে খেয়াল কর, দেখ 1990 সালে আমাদের এই কোম্পানি প্রতিষ্ঠিত হয় আমার আব্বার রশিদ সাহেবের যৌথ মিলনে। তখন কোম্পানির নাম ছিল আমার মায়ের নামে, কিন্তু সেখান থেকে কোনো ভালো ফল পাওয়া যাচ্ছিল না। তখন রশিদ সাহেব ঠিক করেছিল তিনি এটা ছেড়ে দিবেন, কিন্তু আব্বার একজন পার্টনার দরকার ছিল। তাই রশিদ সাহেবকে আব্বা অনেক কষ্টে বুঝিয়ে রাখে। পরে আব্বা নতুন করে আমার ছোট বোনের নাম দিয়ে আরও কিছু টাকা ইনভেস্ট করে এই কোম্পানি খোলেন। এটা ভালোই সাড়া দেয় এবং বাজারের অর্ধেক মাঠ আমরা দখল করে নিই। এখন আমার মাসে ইনকাম আছে 10 কোটি টাকা। এখানে কোম্পানির যত ডেটা আছে সব এখানে এসে জমা হয়। আব্বা এটা রশিদ সাহেবের আড়ালেই করেছিলেন। এখানে অনেক পুরনো ডেটা আছে। এখন আমার ইচ্ছে হলো রশিদ সাহেবের শেয়ারটা আমি কিনে ফেলব এবং পুরো কোম্পানির মালিক আমি হব। এখানে কি আমার ডাটা আছে? আছে। দেখি। মনিয়াপু মুখে জাস্ট বলল, মিস্টার রাফিদ সম্পর্কে সব তথ্য দেখান। এর মধ্যে কয়েকজন রাফিদ নামের লোক এলো। তারপর মধ্যমণি আমার ছবির উপর ক্লিক করলো। দেখি আমার সম্পর্কে সব কিছু আছে। আমার জন্মসাল কোথায়, বাড়ি কিসে, কিসে পড়ছি, রেজাল্ট কি, কবে আমার মা মারা গিয়েছে, সব কিছু। আমি বললাম,
আমার মা কিভাবে মারা গিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য নেই? তুই তো তোর মায়ের পোস্টমর্টম করস নাই, করলে অবশ্যই থাকতো। রিফাত আমার সম্পর্কে জানে কি করে? প্রত্যেকটা কর্মচারীর খবর রাখার অধিকার আছে রিফাতের, কারণ তারা এই কোম্পানির শেয়ার আছে। কোম্পানির লস হলে তাদেরও লস হবে, সেজন্য। আপনার তথ্য যায়? আমার আর সারার বাদে সবার। আচ্ছা, তুই কি এখানে এই সব ডেটা হ্যাক করতে পারবি? এটার সিকিউরিটি আমি জানি না। আমার তৈরি কিছু ভাইরাস দিয়ে হ্যাক করতে পারবো। এক্ষেত্রে আপনার সকল ডাটা ডিলিট হয়ে যাবে। আমি দেখতে চাই। সকল ডাটা কেটে যেতে পারে। ডেটাগুলো তোর মোবাইলে ট্রান্সফার কর। আমার মোবাইলে জায়গা হবে না। আমারটাই কর। আমি মনিয়াপুর টেসলা মোবাইল হাতে নিলাম, সব ডাটা ট্রান্সফার করলাম। পরে আমার মোবাইল থেকে সবচেয়ে নর্মাল ভাইরাসটা ছেড়ে দিলাম। ভাবছিলাম সিকিউরিটি খুব শক্ত হবে, কিন্তু না। মনিয়াপুর আব্বা হয়তো বা ভাবতে পারিনি এখানে কে ডাটা দেখতে আসবে, তাই হয়তো নর্মাল সিকিউরিটি দিয়েছে, অ্যান্টিভাইরাসও নাই। কিছুক্ষণের মধ্যেই সকল মনিটর ঘোলা হয়ে গেল। মনি ঘুরে ঘুরে দেখতে লাগলো, বলল, এটা কি করে সম্ভব? আমি সবচেয়ে নর্মাল ভাইরাসটা ছাড়ছি, আরও ভালো উন্নত মানের ভাইরাস ছাড়লে সব ডাটা কেটে যাবে এবং আপনার কোম্পানির প্রত্যেকটা কম্পিউটার এরকম ঘোলা হয়ে যাবে। ঠিক করতে কতক্ষণ লাগবে? 20 মিনিট। ঠিক কর। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক করতে লাগলাম। মনি আপু পিছন থেকে জুড়ে ধরলো, আমার কাঁধে মাথা রাখলো। আমি বললাম, ছাড়ো। না, ছাড়বো, দেখি তুই কিভাবে ঠিক করস। ছাড়ো, ভালো লাগছে না। কেন ভালো লাগবে না? ওই সময় যে আমার ওখানে ধরেছিলি তখন আমার কেমন লাগছিল? ছাড়বো না। ওকে। মনি আপু আমার সাথে এত মিশুক কেন? সে কি আমাকে ভালোবাসে নাকি আমাকে ব্যবহার করছে? মনি আপু আমার থেকে কি আশা করছে? মনি আপুর তুলনায় আমি কিছুই না। আমি বললাম, আচ্ছা মনি, তুমি কি আমাকে ভালোবাসো? না, বাসি না। ও, তাহলে আমার কাঁধ থেকে সরেন। না, সরবো না। কেন? তোকে আমার ভালো লাগে, কিন্তু ভালোবাসি না। ও, যদি তুই আমার সুখে দুঃখে সবসময় আমার ছায়া হয়ে থাকিস, তাহলে আমার থেকে তুই এমন পুরস্কার পাবি যা তুই কল্পনাও করতে পারবি না। সব সময় আপনার পাশে থাকতে পারবো না। কেন? জানি না, কিছুদিন পরেই তো ঈদের ছুটি পাচ্ছি। বাড়িতে যাবেন না? যেতে পারি। এই নেন, ঠিক হয়ে গেছে, এখন ছাড়েন। মনি আপু আমাকে ছেড়ে দিল, বলল, কোম্পানিতে সামনে একটা ঝামেলা হচ্ছে, 2-1 দিন কোম্পানি বন্ধ থাকতে পারে। এদিকে আব্বা এমপি নির্বাচন করছে, যদি আব্বা পাশ করতে পারে তাহলে আমাদের দেখে কে? একটা সত্যি কথা বলি? বল। আমি দেখি আপনি অধিকাংশ সময়ই শার্ট প্যান্ট পরেন। ওই সময় আপনাকে দেখতে অনেক বাজে লাগে। আজকে আপনাকে এত সুন্দরী লাগছে, তা ভাষায় প্রকাশ করার মতো না। সত্যি আপু, আপনি অনেক সুন্দরী। ধুর, আমি দেখতে একটু সুন্দরী না। ছোটবেলায় আমি কত কালো ছিলাম, তোরাই তো আমাকে কত খেপাইতি। মনে আছে একবার আমাকে কালো বলার কারণে তোদের ল্যান্ড করে দাঁড় করে রেখেছিলাম, আর তোরা কি কাদা কাটছিলি? সেই কথা মনে হলে এখনও হাসি পাই। সেই ছোট্ট রাফিদ কিনা আজ আমার সামনে দাঁড়িয়ে আছে, ভাবতেই অবাক লাগে। না আপু, আপনি অনেক সুন্দরী। হয়েছে, থাক, আর প্রশংসা করতে হবে না। আমি গিয়ে একটু বিছানায় শুই। তুই শো, আমি গোসল করে আসি। ওকে। আমি গিয়ে নর্মাল বিছানায় শুয়ে পড়লাম। মনি আপু গিয়ে কাপড় নিয়ে গোসল করতে ঢুকলো। আধা ঘন্টা ধরে মনি আপু গোসল করলো, নতুন একটা নীল শাড়ি পরলো। মনি আপুকে এত সুন্দরী লাগছে, আমি যেন চোখ সরাতে পারতেছি না। আমি বললাম, তুমি সত্যি অসাধারণ। ধন্যবাদ। মনি আপু চুলগুলো শুকাতে লাগলো। আমি চোখ দিয়ে মনি আপুকে লাগলাম। মনি আপু বলল, চোখটা অন্যদিকে ফেরা, লজ্জা লাগছে। ওকে। মনি সেজেগুজে বলল, চল উপরে যাই। ওকে। আমি আর মনি আপু উপরে আসলাম। অফিসে গেলাম, গিয়ে বসে রইলাম। একটু পর সারা আসলো, বলল, কিরে তোরা এতক্ষণ 9 তলায় গিয়ে কি করছিস? আবার দেখি ম্যাডাম কাপড় চেঞ্জ করে নতুন কাপড় পরছে, তোদের বেশি ভালো ঠেকছে না। কিরে কি করছিস এতক্ষণ? ম্যাডামকে গিয়ে জিজ্ঞাসা করো। তুই বল। না, বলবো না। এখন আমি গিয়ে 1 ঘন্টা লাগিয়ে গোসল করব। ওইখানে ঠান্ডা পানি এত ভালো লাগে, মজায় সারাদিন পানিতে পড়ে থাকতে। জান, ওইখানে কি আমার গোসল করার ব্যবস্থা আছে? না। ওকে। আজকে বিকেলে রাহাতকে নিয়ে ঘুরতে যাব। শুধু ঘুরতে যাইয়েন, অন্য কিছু কইরেন না। কইলে করব, তোর কি? কিছু না। সেটাই।
সারা চলে গেল। কিছুক্ষণ পর মনিয়া ফোন দিয়ে বলল তার অফিসে যেতে। আমি তার অফিসে গেলাম। গেলে বলল, দেখ তো রাফিদ, আমার পিসিতে কি সমস্যা হয়েছে। দেখি কি সমস্যা। আমি কিছুক্ষণ দেখে বুঝলাম কেউ পিসি হ্যাক করার চেষ্টা করছে। আমি বললাম, কেউ পিসি হ্যাক করার চেষ্টা করছে? কি বলিস, আমার পিসি? সেটা বলতে পারছি না, আমি ভালো সিকিউরিটি দিয়ে দিচ্ছি, পরে আর কোনো সমস্যা হবে না। ওকে, একজনকে আমার সন্দেহ হয়েছে, আমি শিওর না। সে হয়তো জানে আমাদের কোম্পানির সব ডেটা একটা জায়গায় জমা হচ্ছে, সে সেটা পেতে চায়। আমি এক্ষুনি আব্বাকে বলছি। ওকে। আমি বাসা চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হলাম। সন্ধ্যায় রাহাত আসে। দুজনে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে যাই। মনি বুঝতে পারছে রিফাতের মতিগতি ভালো না, সে কিছু ঝামেলা করতে চাচ্ছে। এখনই আব্বার সাথে আলাপ করে এর সমাধান বের করতে হবে। মনি সোজা গাড়ি নিয়ে নরসিংদী বাড়িতে আসলো। এসে আব্বাকে খুঁজে বের করলো। মনি এসে দেখে তার আব্বা চা খাচ্ছে। মনি গিয়ে তার আব্বাকে বলল, আব্বা, রিফাত কিন্তু অনেক সমস্যা করছে। তুই এত দূর থেকে আসছো, ফ্রেশ হয়ে রেস্ট নে, পরে কথা বলি। না, আপনার সিদ্ধান্ত নিয়েই আমি ফ্রেশ হব। ওকে, মাথা ঠান্ডা কর, বল কি হয়েছে। এই গল্প কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।